সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ বা বিবিএ সেকেন্ড ইয়ার আছো, তোমাদের জন্যই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে পার্টনারশিপ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে রিটায়ারমেন্টের যে অধ্যায়, রিটায়ারমেন্ট থেকে আমি আরেকটা সাজেশন রেডি করছি। তো রিটায়ারমেন্ট থেকে ইতিমধ্যে আমি তোমাদের একটা সাজেশন সাজেশন 1 দিয়ে 4টা পার্টে ভাগ করে দিছি বিভিন্ন লেকচারে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4। আশা করি ওইটা তোমরা দেখে নিচ্ছ সবাই। আর যদি দেখে না নিয়ে থাকো, অবশ্যই প্লেলিস্টে গিয়ে, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবা বিবিএ বা বিবিএ সেকেন্ড ইয়ার পার্টনারশিপ ব্র্যাকেটে রিটায়ারমেন্ট লেখা আছে, সেই অধ্যায়টা দেখে নিবে, সেই অঙ্কটা একটু ভালো করে দেখে নিবে এবং বুঝে নেবে। তারপরে এই অঙ্কটা আমি কীভাবে সলভ করছি সেটা দেখবা। তো যে কথা বলছিলাম যে এই সাজেশন 2, এই সাজেশনটারের প্রথম যে লেকচার, প্রথম যে অংশটা সেটা আমি দিয়ে দিয়েছিলাম। প্রথম অংশ আমি দেখাইছি কি আমাদের রিটায়ারমেন্টের অ্যাডজাস্টমেন্টগুলার এবং ব্যালেন্স শিট থেকে কোন কোন জার্নাল করতে হয়, কোন কোন জাবেদা অন্তর্ভুক্ত হয় এবং জাবেদাগুলো কীভাবে প্রদান করা হয়। আশা করি সেই পার্ট 1টা দেখে নিবা। পার্ট 1-এর পরে আজকে পার্ট 2 দিচ্ছি আমি। পার্ট 2-তে আমি দেখাবো যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বললে, পুনর্মূল্যায়ন হিসাব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বললে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কীভাবে করবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রফিট লস কীভাবে নির্ধারণ করব এবং সেই প্রফিট অ্যান্ড লসের কীভাবে জাবেদা দেব। তো কথা না বাড়িয়ে আসি, আমি আজকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করব এই প্রশ্নটার মধ্যে থেকে, রিটায়ারমেন্টের এই প্রশ্নটার মধ্যে থেকে। সেজন্য তোমাদেরকে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথা সেটা হলো পার্ট 1, যে লেকচার 1 যেটা, সেটা দেখে নিবে। কারণ লেকচার 1 থেকেই কিন্তু আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তৈরি করব। লেকচার 1-এ যে জার্নালগুলো করছি, জার্নালগুলোকে বেস করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হবে। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একটা খতিয়ান, এটার বাংলা অর্থ হলো পুনর্মূল্যায়ন হিসাব। আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতেছি, খেয়াল করো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, যার বাংলা অর্থ হলো পুনর্মূল্যায়ন হিসাব। খতিয়ানের পর তোমরা সবাই জানো, তারপরও আমি করে দিচ্ছি। প্রথমে অ্যাকাউন্টস টাইটেল টাকা, আবার ক্রেডিট দিকেও অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা। ঠিক আছে, বাম পাশে ডেবিট, খতিয়ানের বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিট। তোমরা এটাকে আধুনিক চকও করতে পারো, অর্থাৎ 3 কলাম লেজারও করতে পারো। 3 কলাম লেজারও করা যায়, আবার টি চকও করা যায়। আমি টি চকে দেখাই দিচ্ছি তোমাদেরকে। এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট দিকে কোন কোন দফাগুলো আসবে সেটা বলার আগে তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা লেকচার 1 দেখছো নাকি? যদি এই সাজেশনের লেকচার 1টা না দেখো, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কিন্তু বুঝবে না। সেজন্য খুব বেশি রিকোয়েস্ট করবো, সাজেশন 2 লেকচার 1 ওইটা আগে দেখে নিবা জার্নাল, কারণ জার্নালগুলো থেকে আমি এখানে খতিয়ান করব। তারপরে আমি চেষ্টা করব বুঝাই দিতে লেকচার 2টাও, এই সাজেশন 2-এর লেকচার 2। ফার্স্টে আমি একটা প্রশ্ন তো দিয়েছিলাম, সেটা তো তোমরা দেখছো। প্রশ্নের মধ্যে আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া থাকে, সি পার্টের অঙ্কগুলো একটু বড় হয়, একটা ব্যালেন্স শিট দেওয়া থাকে। ব্যালেন্স শিটে কিছু অ্যাসেটস থাকে বাম পাশে, ডান পাশে কিছু দায় এবং মূলধন থাকে, তারপরে কিছু সমন্বয় থাকে। এই সমন্বয়ের মধ্যে যে জাবেদাগুলো হয়, সেই জাবেদাগুলোর মধ্যে যেই মানে সমন্বয়টার রিভ্যালুয়েশন নিয়ে জাবেদা হয়েছিল, শুধুমাত্র সেগুলোই ডেবিট এবং ক্রেডিট আসবে। বেসিক কথাটা আমি তোমাদেরকে বলেছি, যে সমস্ত জাবেদার মধ্যে রিভ্যালুয়েশন ডেবিট হয়েছিল, সে সমস্ত জাবেদাগুলোর এন্ট্রিগুলো ডেবিট দিকে বসবে, আর যেগুলোর মধ্যে রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছিল সেগুলো ক্রেডিট দিকে বসবে। বেসিক কথা হলো এটা, জাবেদা রিভ্যালুয়েশন ডেবিট যেই লেনদেনটাতে হয়েছিল সেটা ডেবিট, আর যেগুলো ক্রেডিট সেগুলো ক্রেডিটে বসবে। তারপরেও খেয়াল করো, আমি ব্যালেন্স শিটটা বুঝাই দিচ্ছি না তোমাদেরকে। ব্যালেন্স শিটটা তো তোমরা বুঝছো, যে ব্যালেন্স শিটের বাম পাশে অ্যাসেটসগুলো, সব সম্পদগুলো, এবং ডান পাশে লাইবিলিটিস এবং ক্যাপিটালগুলো আছে। সমন্বয়ের দিকে খেয়াল করো, অন 1 জানুয়ারি 2015 ওয়াই রিটায়ার্স আদার ইনফরমেশন আর এস ফলোস। অর্থাৎ 1 জানুয়ারি 2015 সালে ওয়াই অবসর গ্রহণ করবে। অঙ্কটা হলো পরে, ব্যালেন্স শিটটা হলো 2014 সালের। 2015 সালের 1 জানুয়ারিতে আসি ওয়াই সিদ্ধান্ত নিল সে ব্যবসা থেকে কী করবে, অবসর গ্রহণ করবে। আদার ইনফরমেশন আর এস ফলোস, অন্যান্য তথ্যগুলো নিচে দেওয়া হলো। 1 নাম্বার ছিল দ্যাট দ্য গুডউইল অফ দ্য এন্টায়ার ফার্ম বি ফিক্সড এট টাকা 66,000। তাদের কারবারের মোট সুনামের মূল্য ধার্য হয়েছে 66,000 টাকা। এই মোট সুনামের মূল্য যখন ধার্য হয়েছে, তোমার এই ব্যালেন্স শিটে একটা গুডউইল আছে দেখো 30,000 টাকা। তাইলে যে বর্ধিত গুডউইল যেটা, অর্থাৎ এক্সেস যে গুডউইল, আর 36,000 টাকা, অর্থাৎ 66,000 টাকা টোটাল। তার মধ্যে আমার গুডউইল দেখাইছি 30,000, যে 36,000 টাকা, সেটার জন্য একটা জাবেদা দিয়েছিলাম। জাবেদাটা দিয়েছিলাম, তুমি যদি লেকচার 1-এ যাও দেখবা, জাবেদা দিয়েছিলাম এরকম, গুডউইল ডেবিট 3 জনের অংশীদার ক্রেডিট 36,000 টাকার জন্য।
তাহলে এই 1 নাম্বার সমন্বয়ের মধ্যে আমার রিভ্যালুয়েশন ছিল না, জার্নালটা ছিল কি গুডউইল ডেবিট, এক্স ক্যাপিটাল ক্রেডিট, ওয়াই ক্যাপিটাল ক্রেডিট, জেড ক্যাপিটাল ক্রেডিট। সেজন্য 1 নাম্বার সমন্বয়ের কোনো এন্ট্রি এখানে আসবে না, কারণ সেখানে রিভ্যালুয়েশন নেই। 2 নাম্বার সমন্বয় খেয়াল করো, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যান্ড ডাউটফুল ডেপ্টস ইনক্রিজ টু টাকা 8500, অনাদায়ী দানা সঞ্চিতিকে বৃদ্ধি করে 8500 টাকায় উন্নীত করতে হবে। এটার আমরা জার্নাল দিয়েছিলাম, তুমি যদি একটু খেয়াল করো, অর্থাৎ লেকচার 1-এ তুমি যদি যাও এই জার্নালটা দেখবা যেটা আমি এখন বলছি। সেটা হলো আমার জার্নালটা ছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্রভিশন ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট বলেই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা লিখব, কিন্তু নাম লিখব বিপরীত। খেয়াল করো, খতিয়ানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে খতিয়ানে সে নাম লেখা যায় না, তার সাথে সংশ্লিষ্ট বা সম্পর্ক আছে অন্য পক্ষটার নাম লিখতে হয়। যেমন এই যে আমি 2 নাম্বার সমন্বয়ের যে জার্নালটা বললাম, রিভ্যালুয়েশন ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট, রিভ্যালুয়েশন ডেবিট বলছে সেজন্য ডেবিট দিকে লিখব, কিন্তু আমি নাম লিখব কি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তাহলে আমি লিখতেছি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তুমি দেখো এখন টাকাটা কত লিখবো, কত হলো এটা, টাকাটার দিকে খেয়াল করলে তুমি দেখবা আমার 8500 টাকায় উন্নীত করতে বলছে, ইনক্রিজ টু টাকা 8500, অর্থাৎ 8500 টাকা বৃদ্ধি করো। আগে আমার প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ছিল কত 5000, ঠিক আছে। তাহলে আমি আর কত টাকা বাড়াইলেই এটা 8500 হবে। তাহলে 8500 থেকে আগে 5000 যেটা আছে সেটা মাইনাস করে বাকি অংশটা বাড়াইলে হবে। তাহলে আমরা 3500 হবে। আমি বোঝার জন্য এখানে একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, 8500 মাইনাস 5000 হবে 3500। ওকে, গেল 1 নাম্বার সমন্বয়, আশা করি বুঝছো তোমরা। 2 নাম্বার সমন্বয়ের দিকে দেখো, 2 নাম্বার সমন্বয় বলছে ফার্নিচার বি ডেপ্রিসিয়েটেড বাই 8%, ফার্নিচারের উপর অবশ্যই ধার্য করতে হবে। যেটা জার্নাল আমরা দিয়েছিলাম লেকচার 1-এ, রিভ্যালুয়েশন ডেবিট, ফার্নিচার ক্রেডিট। আবার খেয়াল করো 2 নাম্বার আমাদের 3 নাম্বার সমন্বয়ে যে জার্নালটা দিয়েছিলাম, ফার্নিচার বি ডেপ্রিসিয়েটেড, রিভ্যালুয়েশন ডেবিট, ফার্নিচার ক্রেডিট। ডেপ্রিসিয়েশন যেহেতু অবশ্যই ধরলে ফার্নিচারের কমে যায়, সম্পত্তির মূল্য কমে যায়, সেজন্য ফার্নিচার ক্রেডিট। তো ফার্নিচার ক্রেডিট হয়েছে, রিভ্যালুয়েশন কী হয়েছে ডেবিট। তাহলে আমরা রিভ্যালুয়েশন ডেবিট বলে রিভ্যালুয়েশন ডেবিট দিকে লিখবো, নাম লিখবো কি ফার্নিচার। তাহলে আমরা লিখবো ফার্নিচার, ফার্নিচার কত টাকা লিখবো, আমাদের প্রশ্নে যে ফার্নিচার আছে সেটার উপরে যত পার্সেন্ট 8% ধরতে বলছে। প্রশ্নে দেখো ফার্নিচার আছে 1,50,000, তাহলে আমি ক্যালকুলেটারে যদি 1,50,000 গুণ 8% করি, টাকাটা বের হয়ে যাবে 1,50,000 গুণ 8%। তাহলে তোমার টাকা বের হয়ে যাবে কিন্তু 12,000 টাকা। কত টাকা 12,000। আমি একটু এখানে দেখাই দিই, তারপরও 1,50,000 গুণ 8%, 12,000 টাকা, ঠিক আছে। 3 নাম্বার সমন্বয় তো গেল, এবার 4 নাম্বার সমন্বয়ের দিকে দেখো। 4 নাম্বার সমন্বয় কী বলছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর টু বি ভ্যালুড এর টাকা 1,35,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভূমি ও দালান আর কি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর টু বি ভ্যালুড মূল্যায়ন করতে হবে 1,35,000 টাকায়। এখন তুমি দেখো তোমার এই যে একটা ব্যালেন্স শিট আছে, সম্পদের দিকে একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিন্তু দেওয়া আছে 1,30,000। 1 জানুয়ারিতে আসি, তারা ওয়াইকে রিটায়ারমেন্টের সময় সিদ্ধান্ত নিল যে এটার মূল্য ধরতে হবে যে 1,35,000 টাকা। তাহলে কত টাকা বাড়ছে, আমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আগে ছিল, আগের ব্যালেন্স শিটে ছিল 1,30,000, এবং আমাদের সিদ্ধান্ত হলো ওয়াই যাওয়ার সময় অর্থাৎ 1 জানুয়ারি 2015-তে যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের দাম বাড়িয়ে 1,35,000 টাকা করতে হবে। তাহলে 5,000 বাড়ছে। সম্পদ যদি বাড়ে, আমরা জানি সম্পদ ডেবিট হয়, সেজন্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট হবে, আর রিভ্যালুয়েশন হবে ক্রেডিট। রিভ্যালুয়েশন ক্রেডিট, সেজন্য রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে লিখতে হবে। কোন দিকে লিখতে হবে, ক্রেডিট দিকে। নাম লিখব কি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যে খতিয়ানে সেই নাম লেখা যায় না, উল্টা নামটা লিখতে হয়। রিভ্যালুয়েশন ক্রেডিট, সেজন্য ক্রেডিট দিকে লিখবো, কিন্তু নাম লিখবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ঠিক আছে। টাকাটা কীভাবে লিখবো খেয়াল করো, আমাদের 1,35,000 টাকা কত বলছে, সেখান থেকে আগে ছিল 1,30,000, সেটা মাইনাস দিয়ে যতটা বাড়াইতে বলছে, যতটুকু বৃদ্ধি করতে বলছে ততটুকুই লিখবো। আমাদের 5,000 বাড়াইতে বলছে, 5,000 লিখে দিলাম। ওকে, তাহলে আমরা 4 নাম্বার সমন্বয় বুঝলাম। 5 নাম্বার সমন্বয়ের দিকে দেখি একটু। 5 নাম্বার সমন্বয় বলছে দেখো, আউট অফ ক্রেডিটর্স টাকা 1,500 ইজ নট লাইকলি টু বি ক্লেইমড অ্যান্ড শুড বি রিটার্ন ব্যাক।
এটা বাংলা অর্থ কি? পাওনাদারের ভিতরে 1500 টাকা আছে যেটার উপর কোনো দাবি নেই কারো, অ্যান্ড শুড বি রিটার্ন ব্যাক, সেজন্য সেটা মাইনাস করে দিতে হবে বা ফেরত দিতে হবে। মানে পাওনাদারকে কমাই দিতে হবে 1500 টাকা, যেটা পরিশোধ করতে হবে না, যেটার কোনো দাবি নেই। এখন কথা হলো, পাওনাদারকে যে আমরা কমাই দিব, পাওনাদার তো দায় কমলে ডেবিট হয়, সেজন্য আমাদের জার্নালে জাবেদা দিয়েছিলাম ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে এটা তো রিভ্যালুয়েশন ক্রেডিট, সেজন্য এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা লিখব, ঠিক আছে, নাম লিখব ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেয়েবল, সংক্ষেপে আমি অ্যাপি বা অ্যাকাউন্টস পেয়েবল লিখতেছি। কত টাকা বলছে সমন্বয়ে? 1500 টাকা, 1500 টাকা দিয়ে দিলাম। তাহলে আমাদের 1 নাম্বার সমন্বয় গেল। 6 নাম্বার সমন্বয় বলছে, দেখো কি, ইট ওয়াজ এগ্রিড দ্যাট এনাফ মানি শুড বি ইন্ট্রোডিউসড বাই এক্স অ্যান্ড জেড অ্যাট নিউ রেশিও 3:2 টু পে অফ ওয়াই। অর্থাৎ তারা এই সিদ্ধান্তে উপনীত হইল, ইট ওয়াজ এগ্রিড মানে তারা রাজি হইল, সিদ্ধান্তে উপনীত হইল যে তারা মানে কারা? এক্স অ্যান্ড জেড। এখানে রিটায়ারমেন্টে যাবে কে? ওয়াই। এখানে যে দুইজন ব্যবসাটা চালাবে সেই দুজনের কিন্তু এগুলো সিদ্ধান্ত নিচ্ছে। সেই দুজনের সিদ্ধান্ত নিল যে তারা ওয়াইকে যত টাকা দিতে হবে তারা দুইজনেই নতুন অনুপাত 3:1 অনুপাতে আনয়ন করবে ওয়াইকে পরিশোধ করার জন্য, পে অফ করার জন্য, পে অফ ওয়াই। অ্যান্ড এরপরে দিয়ে আছে, দেখো, অ্যান্ড লিভ টাকা 20,000 ইন দ্য ফার্ম অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল, এবং তাদের চলতি মূলধন বাবদ 20,000 টাকা হাতে রাখতে হবে। এই অংশটা আমরা জাবেদা দিতে পারবো কখন? আমরা যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের পরে কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। সেই ক্যাপিটাল অ্যাকাউন্টে গেলেই এই 6 নং সমন্বয়ের কাজ আমাকে করতে হবে জাবেদা। এখন তার মানে এটা করা যাবে না। তাহলে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যা আসার আসছিল, এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে রিভ্যালুয়েশনের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমরা চিহ্নিত করব। কীভাবে করবো দেখ, খেয়াল করো। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে আমরা যোগ করব। কীভাবে যোগ করব? আগে একটু দেখে নিব আমাদের ডেবিট দিকে টাকা বড় না ক্রেডিট দিকে টাকা বড়। আমরা ডেবিট দিকে দেখলাম দুইটা টাকা আছে, 3,500 এবং 12,000। তো আমরা ক্যালকুলেটারে যদি যোগ করি 3,500 আর 12,000 যোগ করলে আমার টাকা হয় 15,500। আর কিন্তু ক্রেডিট দিকে টাকা আছে 5,000 আর 1,500, তার মানে 6,500। বড় কোনটা? ডেবিট দিকেরটা। খতিয়ানের নিয়ম হলো টিচকে খতিয়ান করার সময় বড় যোগফলটা উভয় পাশে লিখে দেব। তাহলে আমরা 15,500 টাকা উভয় পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? 15,500 টাকা উভয় দিকে লিখে দিলাম, 15,500। এদিকেও লিখে দিলাম 15,000 কত? 500 টাকা। লিখে দেওয়ার পরে এবার আমরা যে কাজটা করব, ক্রেডিট দিকের যে দুইটা দফা পড়ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের এবং অ্যাকাউন্টস পাওয়ারে, সেগুলো মাইনাস করে দেব। -5,000 -1500, তাইলে হবে কত? 9,000। এই 9,000 টাকা আমরা এখন লিখব। এখন কথা হলো, এটা আমরা কি প্রফিট লিখব না লস লিখব? আজকে খেয়াল রাখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যদি কোনো টাকা শর্ট থাকে সেটা হলো লস, আর ডেবিট দিকে টাকা যদি শর্ট থাকে সেটা হলো প্রফিট। তাহলে এটাকে আমরা কী হিসাবে লিখব? লস হিসাবে। এই লসটাকে ট্রান্সফার করতে হবে ক্যাপিটালে, অংশীদারদের মূলধন হিসাবে। সেজন্য আমরা লিখব ক্যাপিটাল অ্যাকাউন্ট, লিখে ব্র্যাকেটে লিখব লস অন রিভ্যালুয়েশন, ক্যাপিটাল অ্যাকাউন্ট কলম দিয়ে ব্র্যাকেটে লিখব লস অন ট্রান্সফার, লস ট্রান্সফার লিখলে হবে, লস ট্রান্সফার। আমাদের অংশীদার যে কয়জন আছে, প্রথমে এক্স, তারপর ওয়াই, তারপর জেড। এই 9,000 টাকাকে আমরা, এই যে 9,000 টাকা শর্ট আছে, অর্থাৎ 15,500 থেকে এই দোনোটা বাদ দিয়ে এই দোনোটা মাইনাস করে 9,000 যেটা আসছে সেটাকে তাদের যে অনুপাত ছিল একটা, দেখো 4:3:2, তাদের একটা পার্টনার্সদের শেয়ারিং প্রফিট লসেস রেশিও ছিল, অর্থাৎ লাভ লোকসান বন্টনের অনুপাত, সেই হিসাবে ভাগ করে দেবো। ভাগ করলে আমাদের আসে কত? দেখো 9,000। তাইলে প্রথমে 9,000কে আমরা ভাগ করব কিভাবে? অনুপাত 4:3:2 আমাদের অনুপাত ছিল, আমি একটু এইভাবে লিখে দিচ্ছি, দেখো এই জায়গায় 4:3:2 অনুপাত ছিল তো না? তাহলে 4:3:2 এর যোগফল কত? 9। প্রথমজন পাবে 4/9, তারপরে ওয়াই পাবে 9,000 গুণ 3/9, তারপরেও 9,000-এর উপর 2/9। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটারে সেগুলো আনি, কি করি দেখো, প্রথম 9,000 ভাগ 9, তাহলে সহজ হিসাব, 9,000কে যদি 9 দিয়ে ভাগ করি 1,000, 1,000কে যদি 4 দিয়ে গুণ করি 4,000,
তার মানে প্রথমজন পাবে 4000, দ্বিতীয়জন 9000কে 9 দিয়ে ভাগ করলে 1000, 1000কে 3 দিয়ে গুণ করলে 3000, দ্বিতীয়জন পাবে 3000, তৃতীয়জন 9000কে 9 দিয়ে ভাগ করলে 1000, 2 দিয়ে গুণ করলে 2000। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের টাকা, এই যে 4000, 3000, 2000 যোগ করলে এই 9000 টাকা মিলে যাবে। এখন কথা হলো রিভ্যালুয়েশন থেকে আমরা রিভ্যালুয়েশন কীভাবে করে সেটা করলাম, ডেবিট ডিকে কীভাবে দফা বসায়, ক্রেডিট ডিকে কীভাবে দফা বসায় করলাম। তারপরে আমাকে এই যে ক্যাপিটাল রিভ্যালুয়েশনের যে ঘাটতি আসে সেটাকে আমরা লস হিসাবে চিহ্নিত করলাম, কারণ ক্রেডিট দিকে শর্ট। এই লসটার এখন একটা জাবেদা দিতে হবে। আমরা এতদিন খেয়াল করো জাবেদা থেকে খতিয়ান করছিলাম, আজকে যদি খেয়াল করো তোমরা খতিয়ান থেকেও কিন্তু জাবেদা কীভাবে করে দেখো। খতিয়ান থেকে জাবেদা করতে হলে তুমি দেখো এই খতিয়ানের কোন দিকে বসছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের টাকাগুলো ক্রেডিট দিকে বসছে, তাহলে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট করব জাবেদায়, আর ডেবিট করব কি, যে অংশীদারদের মূলধনে ট্রান্সফার হবে তাদেরকে ডেবিট করব। আরও সহজ কথায়, আরও যদি যুক্তি দিয়ে বোঝানো যায়, ক্ষতি যদি মূলধন ট্রান্সফার হয়, ক্ষতি হলে ব্যবসায়ের মূলধন কমে যায়। যদি ক্ষতি অংশীদারদের মূলধন হিসেবে ট্রান্সফার করি বা ক্ষতির অংশ বহন করে, আলটিমেটলি তাদের মূলধনটা কি কমে যায়, আর মূলধন কমে যাওয়া মানেই মূলধনটাকে ডেবিট করতে হয়। কারণ আমরা জানি ছোটোকালে নবম দশম শ্রেণী এইচএসসিতে শিখছিলাম মূলধন বাড়লে ক্রেডিট হয়, মূলধন বাড়লে ক্রেডিট হয়, কমলে কিন্তু ডেবিট হয়। এই লস বহন করাতে তাদের মূলধনের পরিমাণ কমে যাবে, সেজন্য এটার জাবেদা দেওয়ার সময় আমরা এক্স ক্যাপিটাল ডেবিট, ওয়াই ক্যাপিটাল ডেবিট, জেড ক্যাপিটাল ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট দেব। তাহলে আমরা এটার জন্য একটা জার্নাল করব। তো জার্নালটা করার জন্য আমি এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা মুছে দিচ্ছি, কারণ এটা তোমরা পার্ট 1-এ আমি যে লেকচার 1 দিছিলাম, সাজেশন 2 এর লেকচার 1, সেই লেকচার 1-এ জাবেদার ভিতরে দিতে হবে পরীক্ষার হলে। এটা আমি আলাদাভাবে রিভ্যালুয়েশনটা করার জন্য দিই নাই সেখানে, কিন্তু তোমরা পরীক্ষা যখন আসবে জার্নাল করবা, জার্নালের পরে রিভ্যালুয়েশন করে রিভ্যালুয়েশন থেকে এই জাবেদার অংশটাও কিন্তু ওই জার্নালের ভিতরে দিতে হবে। তাহলে আমরা জার্নাল এন্ট্রি দিচ্ছি, জার্নাল, ঠিক আছে, দেব এক্স ক্যাপিটাল ডেবিট, এক্স ক্যাপিটাল ডেবিট, ওয়াইস ক্যাপিটাল ডেবিট, জেডস ক্যাপিটাল ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, ঠিক আছে। টাকাটা কীভাবে বসাবো দেখো, এক্স পাইছিল কত 4000, লিখলাম 4000, ওয়াই পাইছিল 3000, 3000, জেড পাইছিল 2000, 2000, তাহলে সবগুলো যোগ করলে হবে কত 9000। রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে 9000, এই যে রিভ্যালুয়েশন ক্রেডিট 9000। এটার ব্যাখ্যা লিখবো আমরা, টু রেকর্ড লস অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাখ্যাটা আবার খেয়াল করে, টু রেকর্ড লস অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এই হলো আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আজকের ক্লাসটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিয়ে শেষ করব। নেক্সট ক্লাসে আমি দেখাবো যে আমরা আজকে দুইটা পার্ট গেল, প্রথম লেকচার 1-এ গেছে কি জার্নালগুলো কীভাবে প্রস্তুত করছিলাম, তোমরা কিন্তু দেখে নিবে এই জিনিসগুলো। সাজেশন 2 লেকচার 1 কোথায় আছে, রিটায়ারমেন্টে ঢুকে আমার যে একদম ফোল্ডার করা আছে তোমাদের জন্য সব কিছু, প্লেলিস্টে গিয়ে ক্লিক করবা, এখানে দেখবা BBA/BBS সেকেন্ড ইয়ার পার্টনারশিপ রিটায়ারমেন্ট লেখা আছে। রিটায়ারমেন্টে ঢুকে লেকচার 1টা দেখে নিবে, যাবে লেকচার 2-তে এটা আজকে দিলাম। লেকচার 3-তে আমি দেখাবো যে তোমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টগুলো কীভাবে প্রস্তুত করব। তো লেকচার 3 দেখার জন্য তোমরা চোখ রাখো আমার চ্যানেলে, আমি কিছুক্ষণ পরে লেকচার 3টা আপলোড দিব। তো ভালো থাকবে সবাই, সবার জন্য শুভকামনা রইল, এবং ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি একটু শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।